নমস্কার। আজকের একটি বিষয়ে আপনাদের সামনে আবারও কিছু কথা বলার জন্য, বৃথা আশা মরিতে মরিতেও মরে না, আবার গীতার বাণী সত্যের জয় হবেই একদিন। একদিন এমন একটি ভোর এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, আমি যোগ্য তাদেরকে বলছি যাদেরকে বাক কমিটি, সিবিআই, এসএসসি বোর্ড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, ইভেন সুপ্রিম কোর্ট কোথাও কোনো অ্যালিগেশন, কোনো রকমের ইলিগ্যালিটি খুঁজে পাননি। সেই সকল বা যারা কোনো রকম দুর্নীতির সুবিধা পেয়ে এসএসসি 2016 প্যানেলের চাকরিটা কেনেননি, এমন একটা ভোর আপনাদের প্রত্যেকের জীবনে আসবেই। ধারাবাহিকতা সহ চাকরি ফিরবে, এই আশা আমার আছে, আমাদের আছে বলে আজও আমরা রাস্তায়, এবং সে বিশেষ কিছু কথা আপনাদের আমি আজকে তুলে ধরতে চাই। 1806 জন শিক্ষক চিহ্নিত দাগি হয়েছেন এবং 3512 জন শিক্ষাকর্মী তারা চিহ্নিত দাগি হয়েছেন। এই তথ্যটা কোথায় পাওয়া গেল? সিবিআই ইনভেস্টিগেশন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিভাবে পেল? ওএমআর হচ্ছে পরীক্ষায় প্রশ্নপত্র, তার যে উত্তরপত্র, সেই ওএমআরে কাউকে দেখা গেছে ব্ল্যাঙ্ক ওএমআর, কেউ 2 ভরাট করে 53 পেয়েছেন। বিভিন্নভাবে ম্যানিপুলেশন হয়েছে, কেউ পরীক্ষায় বসেইনি, তা এরকম চাকরি দেওয়া হয়েছে। এই যে 1806 জন এবং 3512 জন শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা চিহ্নিত দাগি হয়েছেন, তাদের মধ্যে অনেকে ওয়েটিংও আছে, অর্থাৎ চাকরি পাননি কিন্তু টেন্টেড। এই অবস্থায় দাঁড়িয়ে বাকি যারা পড়ে রইলেন, শিক্ষকদের ক্ষেত্রে এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে তো আপনারা জানেন যে 3394 জন শিক্ষাকর্মী, 3394, যাদের নামে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি, কিন্তু তাদের 12 মাস ধরে বেতন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের শুধু টার্মিনেশন লেটারটা ধরায়নি, অর্থাৎ তাদের চাকরি চলে গেছে। ওরা কিভাবে খেয়ে আছে না খেয়ে আছে তাতে আপনাদের কি, আমার কি, আমাদের কি? আমরা তাই ভাবি, কিন্তু একবার ভাবুন, এখন আজকের আমি কি বলতে এসেছি। এই ওএমআর এর উপর ভিত্তি করে 1806 জন শিক্ষক চিহ্নিত দাগি হয়েছেন। এই ওএমআর এর উপর ভিত্তি করে 3512 জন, 3512 জন শিক্ষাকর্মী চিহ্নিত দাগি হয়েছেন। বাকি যারা পড়ে রইলেন তাদের মধ্যে 2টো অংশ আছে। শিক্ষকদের ক্ষেত্রেই বলি, 15,403 জন শিক্ষক যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড। আমাদের শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন, তারা বিদ্যালয় শিক্ষা দপ্তর ডিআই, সেই ডিআই অফিসে 2টো তালিকা পাঠিয়েছেন।
দুটো তালিকা যখন পাঠিয়েছেন, আমি প্রথমে এসএসসি 2016 প্যানেলের বলবো, পরবর্তীকালে SLST 2 2025 বলবো। বিদ্যালয়ে দুটো তালিকা পাঠিয়েছেন। একটা তালিকা হচ্ছে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে যারা প্যানেলের যে টাইম সময় থাকে, প্যানেল উত্তীর্ণ হয়ে যাবার আগে 1 and 2 কাউন্সিলিং বা পুঙ্খানুপুঙ্খ যে তালিকা, আর একটা তালিকা দিল প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যারা চাকরি পেয়েছেন কিন্তু ঘুষের বিনিময়ে পাননি, কমিশনের ভুলে, কমিশনের ব্যর্থতায়, দাড়িভিট কাণ্ড, নির্বাচন চলে আসা, বিভিন্ন কারণে কমিশন দেরি করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অর্থাৎ প্যানেল এক্সপায়ার। এইভাবে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে দুটো তালিকা দিয়েছেন, একটা প্যানেল উত্তীর্ণ হওয়ার আগে, একটা প্যানেল উত্তীর্ণ হওয়ার পরে। ঠিক একই রকমভাবে একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও একটা প্যানেল উত্তীর্ণ হবার আগে, একটা প্যানেল উত্তীর্ণ হবার পরে। এই তালিকা ডিআই অফিসগুলোতে পাঠানো হয়েছে। আমি আজকে কি বলতে এসেছি, এমন একটা নতুন ভোর আপনাদের জীবনে আসবে, যেদিন যদি চন্দ্র সূর্য গ্রহ তারা এটা যদি সত্য হয়, তাহলে আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না, কিছুতেই ভাবতে পারি না যে এই ছেলেগুলো মুক্তি পাবে না। তাহলে কিভাবে মুক্তি পাবে? কিভাবে মুক্তি পাবে? আমরা বিভিন্ন লড়াই লড়েছি, কখনো ভুল, কখনো সঠিক, কখনো হেরেছি, বারবার হেরেছি, বারবার কেঁদেছি, বারবার লক আপ হয়েছি, বারবার চোখের জল মুছে আবারও রাস্তার আন্দোলনে ফিরে গিয়েছি। করতে করতে একটা বছর চলে পার হয়ে গেল সুপ্রিম কোর্টের রায়। সবার কাছে গিয়েছি, সরকারি রাজনৈতিক দল, মুখ্যমন্ত্রীর সাথে বারবার বসতে চেয়েছি, বিধানসভায় আনটেন্টেড অর্থাৎ যারা কোনো রকম কলঙ্ক করেনি বা যে তালিকা স্কুল সার্ভিস কমিশন ডিআই অফিসকে পাঠিয়েছে গত 22শে এপ্রিল 2025, সেই তালিকা, দুটো পৃথক তালিকা বিধানসভায় বিল পাশ করুক। এই হলো আমার প্যানেল উত্তীর্ণ হবার আগের অংশের শিক্ষক শিক্ষিকা, এই হলো প্যানেল উত্তীর্ণ হবার পরের শিক্ষক শিক্ষিকা। এরা কেউই দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পাননি। আমার সরকার, পশ্চিমবঙ্গের নির্বাচিত সরকার, সমস্ত রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী বিল আসত। এবং 3394 জন যে শিক্ষাকর্মী, যাদের মূলত কোনো দোষ নেই, নেতামন্ত্রী আমলাদের ছলচাতুরির কারণে প্রকৃত তালিকা সুপ্রিম কোর্টের কাছে তুলে না দেওয়ার কারণে তারা যে শাস্তির মুখে পড়েছে, সেই বিল যদি মুখ্যমন্ত্রী পাশ করতেন, তাহলে এই যে পরীক্ষা একটা হলো, এই পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা আসতো না, এই পরীক্ষা হতোই না। 2016 সালের প্যানেলটা বেঁচে যেত। আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই, যারা প্যানেল উত্তীর্ণ হবার আগে চাকরিটা পেয়েছেন, সেই অংশটুকুর তালিকা যদি সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশনে রাজ্য সরকার, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড, তারা যদি সার্টিফাই করে জমা দিত যে কিউরেটিভ পিটিশন বাকি আছে, তাহলে প্যানেলটা বেঁচে যাবে। পড়ে থাকবে কারা? প্যানেল এক্সপায়ার। এই প্যানেল এক্সপায়ার যে চিহ্নিত দাগি নয়, এরা ঘুষের বিনিময়ে চাকরি পাননি,
সেটা কে বলবেন? স্কুল সার্ভিস কমিশন ব্যাখ্যা দিয়ে বলবেন। তদন্তকারী সংস্থা সিবিআই। সুতরাং এই প্যানেল এক্সপার্ট, তাদের যদি চাকরি বহাল রাখা যায়, আমি তাদের চাকরি বজায় থাকুক, কোনো মানুষের চাকরি চলে যাক, 26,000 না, 6টা মানুষের, 2টো মানুষের, 1টা মানুষের চাকরি চলে যাক, আমি তার পক্ষে নই, আমরা তার পক্ষে নই, আমরা কোনো চাকরি খেয়ে ওদের পক্ষে নই। কিন্তু প্যানেল এক্সপায়ারদের যদি সেভ করা যেত পরবর্তীকালে মামলায়, প্রথমে প্যানেলটাকে বাঁচানো যেত, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আমি যদি ধরেও নিই, প্যানেল উত্তীর্ণ হবার আগের অংশের শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মী, এই তালিকাটা দিয়ে যদি এসএসসি 2016 প্যানেল বা SLST 1 বা RLST 3 বাঁচানো যেত, প্যানেলটা বাঁচত। সোমা দাস শিক্ষিকা, তিনি শিক্ষকতা করছেন, আমরা তার জন্য দুঃখিত নই, আমরা খুশি, আনন্দিত। কারোর চাকরি যাওয়া উচিত নয়, বিশেষ করে যোগ্যদের তো নয়ই, 7 বছর চাকরি করার পর। তাহলে যদি এই বৈধ অংশের চাকরিটুকু বেঁচে যেত, বাঁচানো যেত, সরকারের পক্ষ থেকে সদিচ্ছা পাওয়া যেত, তাহলে প্যানেলটা বেঁচে যেত। প্যানেল বেঁচে গেলে প্যানেল এক্সপায়ারকে সরকার, বোর্ড, এসএসসি, চাকরিহারাদের অংশ এবং অন্যান্য রাজনৈতিক দল, সমস্ত সকলেরই যে এরা যদি করাপশন না করে, কারণ তদন্তকারী সংস্থাকে সিবিআই তো তদন্তকারী, 1 to 1 জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। কেন জিজ্ঞাসাবাদ হচ্ছে না এখনো যারা চিহ্নিত দাগী, তাদেরকে ডেকে ডেকে কেন সিবিআই জিজ্ঞাসা করছেন না যে বাপু তুমি কাকে টাকা দিয়েছিলে, কারা ছিল এই চাকরি চুরির পেছনে, সুবল সোরেনদের মৃত্যুর পেছনে, সন্তোষ, প্রশান্ত, অপর্ণা, উজ্জ্বলদের মৃত্যুর পিছনে কাদের হাত আছে বাপু? যাক, সেটা হয়নি, আমাদের আশা থাকবে সিবিআই যেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তাহলে এই প্যানেলটুকু বাঁচার পরে প্যানেল এক্সপায়ার বেঁচে যেত। প্যানেল এক্সপায়ার বেঁচে গেলে যারা চিহ্নিত দাগী হয়েছেন, সেই জায়গায় স্বভাবত যে ভ্যাকেন্সিটা ছিল, সেই ভ্যাকেন্সিতে ন্যাচারাল ভাবে যারা ওয়েটিং, তাদের মধ্যে সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ চাকরিটা পেয়ে যেতেন। আর নতুন যে পরীক্ষা, যে এই যেটা হলো, এই পরীক্ষার কোনো প্রয়োজনই ছিল না। 16 সাল বেঁচে গেল, পশ্চিমবাংলার গ্রামীণ শিক্ষা বাঁচল। দুর্নীতির কবলে পড়েছিল, যখন ঝড় আসে সেই ঝড়কে তো আটকানো যায় না, কিন্তু ঝড়ের যে পর যে ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে যদি নির্বাচিত সরকার মেরামত না করতে না পারে, সেটাকে যদি মানুষকে মুক্তি না দিতে পারে, তাহলে সরকার ব্যর্থ হয়। এই দুর্নীতি ঝড় এসেছিল, সরকারের ভূমিকা কি ছিল? এরা আবার ভোটে অংশগ্রহণ করেছেন, এদেরকে হারানো দরকার, এদেরকে বর্জন করা দরকার সর্বস্তরে, এদেরকে ছুঁড়ে ফেলা দরকার গণতান্ত্রিকভাবে। দেখুন, এখন সেটা হয়নি। 2026 পৃথিবীর ইতিহাস বহু পরিবর্তনের সাক্ষী। লক্ষ লক্ষ বাঙালির ভাগ্য পরিবর্তনের বৎসর 2026। বাংলার পরিবর্তনের যে সরকার, যারা আসবেন, প্রথমত আমি তো আগেই বলেছি, এই চাকরি চোর সরকারকে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে বাঙালির স্বার্থে, সমাজের স্বার্থে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একটা সুন্দর সুস্থ সমাজের চিন্তা চেতনায় এই চোর, সমস্ত যে চোরগুলো ওই শাসক দলের প্রতিনিধিত্ব করছে, তাদেরকে
বর্জন করা দরকার। আর 2026-এ দরকার পরিবর্তনের সরকার। সেই পরিবর্তনের সরকারের কাছে চাকরিহারা এসএসসি 2016 প্যানেলের আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা 15,403 জন শিক্ষক, 3394 জন আনটেন্টেড শিক্ষাকর্মী, তাদের পরিবার, বাবা মা, স্ত্রী, সন্তান, পুত্র পরিজন এবং আত্মীয় স্বজনের বৃহত্তর পরিবারের পক্ষ থেকে সেই পরিবর্তনের সরকারের কাছে আমাদের বিনম্র আবেদন, এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএসসি স্ক্যাম, চাকরি চুরি, বহু মানুষ মারা গেছেন, আমরাও লাইনে আছি। আমাদেরকে বামাল বলা হচ্ছে, আমাদেরকে অল আর ফ্রড বলা হচ্ছে। আমরা যে ফ্রড নই, আমরা যে সবাই দাগি নই, আমরা যে কলঙ্ক মুক্ত, আমরা যে নির্দোষ, সিবিআই তদন্ত করেছে। সেই পরিবর্তনের সরকারের কাছে আমাদের চাকরিহারাদের বৃহত্তর পরিবারের পক্ষ থেকে একান্ত অনুরোধ, কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, বাক কমিটি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। 15,403 জন যে সকল শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে যাচ্ছেন এবং 3,394 জন শিক্ষাকর্মী, তাদের আনটেন্টেড লিস্ট, তার মধ্যে যদি প্যানেল উত্তীর্ণ হয়ে গিয়ে থাকে এই সংখ্যার মধ্যে, তাহলে ডিআই অফিসে প্রদত্ত যে তালিকা, বিদ্যালয়গুলোয় যে প্রদত্ত তালিকা, সেই দুটো তালিকা পৃথকভাবে নিখুঁত এবং নির্ভুলভাবে প্রস্তুত করে সেই পরিবর্তনের সরকার যেন বিধানসভায় বিল পাশ করে কোর্টের কাছে জমা দেন এবং ধারাবাহিকতা সহ চাকরি ফিরিয়ে এই দুর্নীতির বিরুদ্ধে তারা যে রুখে দিয়ে সুন্দর পশ্চিমবঙ্গ গড়তে চান, বাংলার আপামর বাঙালির মুক্তির লড়াই লড়তে চান, বিদ্যালয় শিক্ষাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চান, মুচি মেথর শ্রমিক কৃষকের সন্তানেরা, আদিবাসীরা, নমশূদ্ররা, তারা যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের নেতা মন্ত্রী এবং সরকারি স্তরের আমলাদের দ্বারা দুর্নীতির মাধ্যমে প্রতারিত হয়েছেন, সেই প্রতারণার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা যেন ধারাবাহিকতা সহ চাকরি ফিরিয়ে চাকরিহারাদের মুক্তি দেন, এই আশা আজকের দিনে আমি রাখলাম। এবং আমি অত্যন্ত আশাবাদী, দৃঢ় এবং আত্মবিশ্বাসী। আমি মনে করি পরিবর্তনের সরকার নিশ্চয়ই এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি, এত বড় একটা চাকরি চুরির কলঙ্ক, আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দুর্নীতির বিরুদ্ধে এই বার্তা দেবে। দ্বিতীয় কথা হচ্ছে SLST 2 2025, এই পরীক্ষাটা হয়েছে যেহেতু সুপ্রিম কোর্ট বারবার চেয়েছিল আপনারা আনটেন্টেড কারা ডাল মে কুছ কালা হে ইয়া না পুরা কালা হে, তো চাল আর কাকর আলাদা করে বারবার চেয়েছিল, বারবার অধ্যত্ত দেখিয়েছিল মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাই সভামঞ্চে বলছে কারোর চাকরি যাবে না, পুরোটা বাঁচাতে চেয়েছিল। যারা দাগি, যারা টাকা দিয়েছে, সাদা খাতায় দিয়েছে, পরীক্ষায় বসেনি, শিক্ষকতার মতো চাকরি নিয়েছে, তাদেরকেও বাঁচাতে চেয়েছিল। 3বারের আমাদের সততার মূর্ত প্রতীক, বাংলার অগ্নিকন্যা নামে খ্যাত শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কি পরিণতি হয়েছে? প্যানেলটাই বাতিল। সুপ্রিম কোর্টের রায় কি ছিল? যে আপনারা
ফ্রেশ সিলেকশন করুন। কাদের? এসএসসি 2016 সালের মামলা, এসএসসি 2016 সালের যারা চিহ্নিত দাগী হয়েছেন শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদেরকে বাদ দিয়ে আপনারা ফ্রেশ সিলেকশন করুন। 3রা এপ্রিল 2025 রায়, প্যারা নম্বর 45 থেকে 49 পর্যন্ত সুন্দর করে পড়াশুনো করবেন, কারোর কথাই নয়। এটা হচ্ছে রায়। সরকার কি করলো? 7ই এপ্রিল এমএ ফাইল করলো, 2025 সালের 7ই এপ্রিল। নেতাজি ইন্ডোরে আমাদের সেদিন ডাকলো, আমাকে ডাকেনি, কারণ এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে মুখে গরম লোহা নিয়ে অনেক দিন আগে থেকেই আমরা প্রতিবাদে ছিলাম, আপনারা জানেন। সেখানে চাকরিহারা শিক্ষকরা দিশেহারা হয়ে এত কিছুর পরেও রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে নেতাজি ইন্ডোরে গিয়েছিল। মুখ্যমন্ত্রী মিথ্যে প্ল্যান ABCD EF GH জেড পর্যন্ত বলে দিলেন। ওই এমএ ফাইলের যারা ফ্রেশার্স, আমার ভাই ও বোনেরা, আমার যোগ্য ওয়েটিং রাসমণিরা, এমএ ফাইলের যে রিটেন সাবমিশন ছিল, সেই রিটেন সাবমিশন কারা দেয়? শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি কে? শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির নাম কি? মাননীয় বিনোদ কুমার। তিনি সেখানে রিটেন কি সাবমিশন করেছেন? যে এসএসসি 2016 সালের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশনের কথা বলা হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর এসএসসি 2016 সালের যে রুলস এবং যে টেন্টেটিভ অ্যাফোরশেড ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি ছিল, কি বলছি, 2016 সালের যে রুলস, 2016 সালের যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি ছিল, অর্থাৎ 5712 জন ছিল 11-12-এ, আর 12905 জন ছিল 9-10-এর ক্ষেত্রে। এদের মধ্যে যারা চিহ্নিত দাগী হয়েছেন, ভিডিওটা তথ্যবহুল হলে প্রত্যেকেই শেয়ার করতে পারেন। এই যে 5712 আর 12905 শিক্ষকদের ক্ষেত্রে, এদের মধ্যে যারা চিহ্নিত দাগী হয়েছেন তাদেরকে আমি, স্যার ভালো আছেন? পীযূষ স্যার, অনেকদিন দেখা হয় না। আর শাউলি দাস 2026, দেখুন আমি তো কোনো দলের প্রার্থী হইনি, জানি না ভালোবেসে লিখছেন নাকি আমাকে কি করছেন আমি জানি না। বাংলার মুখ্যমন্ত্রী সুমন বিশ্বাস হবে এমন দুঃসাধ্য কাজ করে দেখা। হ্যাঁ, যাক, ধন্যবাদ। বিষয় হচ্ছে, এখন আমি যে জায়গাটা যাচ্ছিলাম, এই যে 5712 আর 12905 এসএসসি 2016 প্যানেলের, এদের মধ্যে যারা চিহ্নিত দাগী হয়েছেন, এরা বাদ দিয়ে বাকি যারা রইলেন, এদের মধ্যে এরা প্রত্যেকেই এজ রিল্যাক্সেশন পাবে, বয়সের ছাড় পাবে। এদের মধ্যে যারা ডিজেবল আছে, দৃষ্টিহীন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, লোকোমোটর, হেয়ারিং, তারা বয়সের ছাড়ের সাথে আদার কনসেশনও পাবে। অর্থাৎ সরকার যদি মনে করে
তাদেরকে যে অর্ডার এসছে আমি বলছি, তাদেরকে 100% সিট ফ্রিজ করে দিতে পারে, যে তোমরা পরীক্ষায় বসলেই চাকরি, মানে পরীক্ষায় শুধু রোল নম্বরটা লিখলেই চাকরি। তাহলে কি দাঁড়ালো? আর 2016 সালে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা ওয়েটিং হননি, যারা বয়সের প্যারামিটারের মধ্যে থাকবে, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এমন রিটেন সাবমিশনের এগেনস্টে এরকম রিটেন সাবমিশন এবং সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল 17 এপ্রিল 2025। তার 1 নম্বর কলামেই ছিল ফ্রেশ সিলেকশনকে রাজ্য সরকার কমপ্লাই করেছে, যে আপনারা ফ্রেশ সিলেকশন বলেছেন, আমরা এক্সামিনেশন নেব। এখন সেই এক্সামিনেশনটা কি নিল, কি লেখা এসছে, যে 2016 সালের 1 নম্বর পয়েন্টেই আছে, অ্যাফোরশেড ডিক্লেয়ার পোস্টে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে ওই যে শিক্ষা সেশন, মানে শিক্ষা বৎসর, তার মধ্যে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে এসএসসি 2000 সালের রুলস, এসএসসি 2016 প্যানেলের শুধুমাত্র চিহ্নিত দাগিরা বাদ দিয়ে, যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড, যারা চিহ্নিত হয়নি, তাদেরকে বয়সের ছাড়, ডিজাবেলদের বয়সের সাথে সাথে একটু কনসেশন দিয়ে, আর বাকি যারা আছে তারা কেবলমাত্র পরীক্ষায় বসবেন, এটা লিখে নিয়ে এসেছে। ছিল ফ্রেশ সিলেকশন, সে একটা 5 মার্কস ইন্টারভিউ, 5 মার্কস ডেমনস্ট্রেশন, একটা সিলেকশন প্রসেসের মাধ্যমে সরকার এই কাজ করতে পারত, কিন্তু করেনি। এর মধ্যেও সরকারের চক্রান্ত আছে। অনেকে ভুল বুঝছিলেন। দেখুন, আপনি ভুল বুঝবেন না, আমাকে সঠিক বুঝবেন না, আমাকে দিনরাত অবিরত গালাগাল দেবেন, নিজেকে শান্ত করবেন আমাকে বিভিন্ন গালমন্দ করে, হ্যাঁ, সেগুলো আপনার বিষয়। কিন্তু প্রকৃত তথ্য, তাহলে কি করলো? ওপেন সিলেকশন করলো। ওপেন সিলেকশন SLST 2 2025। প্রথম কথা হচ্ছে, এখানেই সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করেছেন স্কুল সার্ভিস কমিশন বোর্ড, যে জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট একটা অর্ডার ধরিয়ে দিয়েছেন যে দেখুন, এই প্রসেস আপনারা কন্টিনিউ করতে পারেন, কিন্তু কোর্টের আদেশই কিন্তু আপনাদের মানতে হবে। কোর্ট যদি এসএসসি 2016 প্যানেলেও এরকম ছিল, কোর্ট যদি বলে এই প্যানেল বাতিল। এবার এই প্যানেলে যারা, আমি আবারও বলি, কোনো একজন SLST 2 2025-এ কোনো একজনও যদি ফ্রেশার্স ভাই বোন চাকরি পায়, তার চাকরি কারা হলে আমরা তার বিরুদ্ধে। কিন্তু এই যে ওপেন সিলেকশন নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে, তাহলে বলুন এই প্যানেলের ভবিষ্যৎ কি? তাহলে এই অবস্থায় কি করণীয়? এবং এই যে SLST 2 2025 পরীক্ষা নেওয়া হয়েছে, এই পরীক্ষায় 2016 সালের যে ভ্যাকেন্সি ছিল, বাংলা, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, বিভিন্ন বিষয়ে ভ্যাকেন্সি কমানো হয়েছে। এটাও সুপ্রিম কোর্টের আইনকে অমান্য করা হয়েছে। কি বলা হয়েছিল? অ্যাফোরশেড ডিক্লেয়ার্ড পোস্টে আপনারা নিয়োগ দিন। উল্টে ভ্যাকান্সি কমানো হয়েছে। মনে করুন বাংলায় 96টা সিট ছিল ভিজুয়ালি হ্যান্ডিক্যাপের, সেটা কমিয়ে 56 করা হয়েছে। তাহলে পরীক্ষা দেওয়ার আগেই তো কতজন বাদ চলে গেল। এটা কি ডিসক্রিমিনেশন নয়?
এটা কি আর্টিকেল 14 ভায়োলেশন নয়? 2016 সাল বাতিল হওয়ার কারণ কি ছিল? আর্টিকেল 14 and 16 ভায়োলেশন। অর্থাৎ যে পেছনে ছিল তাকে র্যাঙ্ক জাম্পিং করে আগে চাকরি দেওয়া হয়েছে, পেছনের জনকে বঞ্চিত করা হয়েছে। তাহলে লড়াই শুরুর আগে যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে একজন আনটেন্টেড শিক্ষক শিক্ষিকাও যেন এফেক্টেড না হয়, সেখানে আপনি পরীক্ষা শুরুর আগেই ভ্যাকান্সি কমিয়ে তাকে লড়াই থেকে আউট করে দিলেন। আমি সেদিন কেন লিখেছিলাম, কোনো সুস্থ মানুষ, কোনো বিবেকবান মানুষ, কোনো মানুষ যারা চাকরি করছে যোগ্য, বেসরকারি স্তরে হলো, যদি একটা ছাগলের ফার্মে শুধু নয় কোনো বাড়িতে যে পরিচালিকার কাজ করে তার কাজটাও যদি হঠাৎ করে চলে যায়, সে খাবে কি? ওই 500 টাকা 1000 টাকা যে মায়না পেত, তার সেই টাকা থেকে তার একটা মানসিক প্রস্তুতি ছিল, এই টাকা দিয়ে আমি এই করব, এই টাকাটা দিয়ে আমি আলু কিনবো 1 বস্তা, এখন কম দাম আছে এটা দিয়ে আমি পেঁয়াজ কিনবো, দোকানে 300 টাকা পাবে সেটা দেব। সুতরাং একজন পরিচালিকার কাজ কর্মচ্যুতি হলেও আমাদের কষ্ট হয়, সেখানে কোনো মানুষের চাকরি পেয়ে চাকরি চলে যাওয়া। তাহলে আমি কি বলেছি? আমি বলছি এই প্যানেলটা স্কুল সার্ভিস কমিশন নিজেই বাতিল করতে চান, তারা আপনাদের নিয়োগ দিতে চান না। তাহলে প্রশ্ন হচ্ছে এই অবস্থায় আপনাদের কি করণীয়? কি করণীয়? ফ্রেশার্স ভাই ও বোনেরা, ওয়েটিং আমার সহপাঠী বন্ধুরা, রাজ্য জুড়ে চাকরিহারাদের পরিবার, হ্যাঁ চাকরিহারাদের পরিবার, প্রত্যেকের কাছে আমার বক্তব্য, আমি যখন ওএমআর প্রকাশের মামলা করেছিলাম, সুপ্রিম কোর্ট বলেছিল নো নো, অল উইন্ডো ওয়াজ ক্লোজড। আমি বিচার ব্যবস্থার প্রতি আমি আস্থা তো আমাদের রাখতেই হয়, কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় তাদেরকে বোধহয় আরেকটু সময় নিয়ে বিচার করার প্রয়োজন ছিল। একথা কেন বলছি? যারা চুরি দুর্নীতি করলেন আপনারা জানলেন, মন্ত্রীরা জেল খাটলো, আমলারা জেল খাটলো, তাদের কেশাগ্র স্পর্শ করতে পারল না এদেশের সর্বোচ্চ আদালত। একেবারে সর্বশান্ত হয়ে গেল বাংলার কলঙ্কমুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। হঠাৎ করে ঘুম থেকে উঠে কেউ ক্লাস থেকে বেরিয়ে এসে ক্লাসে পড়াতে পড়াতে জানতে পেরেছিল, হে আমার চাকরি চলে গেছে, বলিস কি বলিস কি? ঠিক সেভাবেই আপনাদের কাছে আমি বলতে চাই, এই যে ওএমআর, যেই ওএমআর এর উপরে আছে আমার আপনাদের সিগনেচার, যেই ওএমআর গুলোর স্ক্যান কপির ডেটাবেস যার হ্যাশ ভ্যালু সেম, ওই ওএমআর গুলো সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশন জনসমক্ষে প্রকাশ করুক, এসএসসি 2016 প্যানেলের। এবং ওই লিস্ট ধরেই কিন্তু চিহ্নিত দাগি হয়েছেন, এবং ওএমআর এর যে ভ্যালুস আছে, ওএমআর কন্টেম মামলায় সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওএমআর প্রকাশের কথা ছিল, তাহলে ওএমআর প্রকাশের অর্ডার যদি রাজ্য সরকার না মানেন, সুপ্রিম কোর্ট সেই অর্ডার বহাল রেখেছেন,
যে ওএমআর প্রকাশ করতে হবে, সেই ওএমআর যদি প্রকাশ করা রাজ্য সরকার না মানেন, তাহলে কেন শিক্ষাকর্মীদের বেতন বন্ধ হবে? এর রায়ও মানার দরকার নাই। তাহলে কোর্ট কেন? যারা আপনাদের নির্দেশ মানছেন না, কেন ডেটের পরে ডেট পরে হয় না ফয়সালা? কেন ডেটের পরে ডেট পরে হয় না ফয়সালা? ওএমআর প্রকাশ কেন করছে না? কোর্টের আরও স্বতঃপ্রণোদিতভাবে অ্যাক্টিভ হওয়া প্রয়োজন, এবং 2016 সাল ফিরলে তারা তাদের জায়গায় চলে যাবে। আর SLST 2 যেহেতু একটা আলাদা পরীক্ষা, ওপেন সিলেকশন, তাহলে এখানে যে 2016 সালের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটাকে মাইনাস করে যা পড়ে থাকবে, স্বাভাবিকভাবে 16 সালের কেউ আর আসবে না। আমরা তো 2016 সালের ওই ধারাবাহিকতা সহ সেই দূরে থাকি, জঙ্গলে থাকি, পাহাড়ে থাকি, সাগরে থাকি, গোসাবায় থাকি, কোচবিহারে থাকি, ওই চাকরিটাই আমরা চাই। ওই চাকরির সাথে আমাদের জীবন মরণ, বেঁচে থাকা, সুখ শান্তি, ভালোবাসা সব রয়েছে। ওই চাকরির সাথে রয়েছে অলার ফ্রড বলা। কিছু বামাল ধরা পড়েছে, কিছু সব বামালগুলো ধরা পড়বে। সেই কথাগুলো যে মিথ্যে, তার প্রমাণের জন্য সমাজের বুকে শুধু কটা টাকা ইনকাম, অর্থ উপার্জনের জন্য নয়, সম্মানের সহিত মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য SSC 2016 সালের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো, সমাজের জন্য, রাজনৈতিক নেতাদের জন্য, গ্রামীণ শিক্ষার জন্য, ছাত্র শিক্ষক সম্পর্কের জন্য, অভিভাবক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সম্পর্কের জন্য, সন্তানের কাছে পিতা হিসাবে মুখ দেখানোর জন্য SSC 2016 সালের যোগ্য চাকরি ফেরানো অতীব প্রয়োজন। আর SLST 2 2025, SSC 2016 সাল চলে গেল, বাকি যে শূন্য পদগুলো পড়ে থাকবে সেখানে সমস্ত আমার নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা তাদের মেধা অনুযায়ী চাকরি পাবে। অন্যথায় তাদের জন্য আলাদা ব্যবস্থা করুক, কারণ তারা একটা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা অনেক আশা নিয়ে 10 বছর SSC হয় না। সেই পরীক্ষা দেওয়ার পর যদি তাদের প্যানেল বাতিল হয় এবং তাদেরকে ভয়ে ভয়ে যদি এই যে 2025 সালের যা ত্রুটি করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন, EWS ক্যাটাগরি সৃষ্টি করেছে, নতুন রুলস ফরমেশন করেছে, এক্সপেরিয়েন্সের 10 মার্কসের বিষয় রয়েছে, মামলার পর মামলা চলছে, প্রশ্ন ভুল চলছে, গাদা মামলা। এই প্যানেলে যারা চাকরি করবেন, আপনাদেরকেও কিন্তু ভয়ে ভয়ে চাকরি করতে হবে। আমি আবারও বলি, কোনো বাড়ির পরিচালিকা যে 600 টাকা পায়, 1000 টাকা পায়, তার কাজটা চলে গেলে যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাও আমরা সইতে পারি না। তারপর তো একটা মানুষের চাকরি চলে যাওয়া, 1000, 10,000, 26,000, সেটা তো সহ্য করা যাবেই না। সুতরাং এই যে 2025 সালের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা যাতে বাতিল না হয়, তার জন্য 2016 সালের চাকরি ফেরানো অতীব প্রয়োজন। অন্যথায় এই যে ভ্যাকেন্সি রিডিউস করা হয়েছে, এই যে অ্যাফোরসেড পোস্টে এক্সামিনেশন, 2016 সালের রুলসের এগেনস্টে যে এক্সামিনেশন, সেই যে পরীক্ষা যেটা হয়নি, সুতরাং এই জগাখিচুড়ি করলে
SLST 2 2025 পরীক্ষাও আপনাদের ভয়ে, চাকরি কিন্তু আপনাদের ভয়ে ভয়ে করতে হবে। আবার না কবে না চলে যায়, আবার না চাকরি চলে যায়। সেজন্য SSC 2016 প্যানেল আলাদা, 2025 আলাদা। যেমন করে শিক্ষা দপ্তরের মুখ্য শিক্ষা সচিব বিনোদ কুমার মহাশয় তিনি চেয়েছিলেন SSC 2016 প্যানেল আলাদা, নতুন আলাদা। যাই হোক, কিছু মানুষের কমেন্টের উত্তর দেব। আর নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। এই যে প্যানেল SLST 2 2025, তার OMR প্রকাশের দাবিতে আপনারা রাজপথের আন্দোলনে গর্জে উঠুন। ভোট আসে, ভোট যায়। বাংলার যুব সমাজের ভাগ্য পরিবর্তনের যে লড়াই, SLST 2 2025-এর যে শিক্ষক হবার যে লড়াই, আপনারা এই পরীক্ষার যাতে OMRটা প্রকাশিত হয় তার জন্য লড়াইয়ে নামুন, লড়াইয়ে নামুন। কারণ স্কুল সার্ভিস কমিশন যে কাজ ইতিমধ্যে করে ফেলেছে, ভ্যাকেন্সি কমিয়ে 2016 সালের রুলসে না পরীক্ষা নিয়ে ওপেন সিলেকশন করে আপনাদেরকে আমাদেরকে মিলিয়ে বসিয়ে দিয়ে যে গন্ডগোল করে ফেলেছে, তাতে মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যতই চিল্লার চিৎকার করে বলুক, বেশিরভাগ অংশ চাকরি পেয়ে যাবে। বেশিরভাগ অংশ কি? একজন যোগ্য শিক্ষককে বঞ্চিত করে দেখান শিক্ষামন্ত্রী। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। অনেক ভুলভাল তো প্রচার করছিলেন, সেগুলো তো আজ অতীত। মোটামুটি সমস্ত রাজনৈতিক দলে আমাকে MP MLA বানিয়ে দিয়েছিলেন। আজ আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে, জলের মতো পরিষ্কার হয়ে যাবে গীতার সেই বাণী, সত্যম শিবম সুন্দরম, সত্যের জয় হবেই। সেজন্যই আমি বলি, যেভাবে সেদিন 22 এপ্রিল ঘুমন্ত চোখে শুনেছিলেন এই প্যানেল বাতিল হয়ে গেছে, ঠিক তদ্রূপ এমন একটা ভোর আপনাদের জীবনেও ফিরে আসবে, যারা একেবারে নিষ্কলঙ্ক, জীবদ্দশায় দুর্নীতির সাথে কোনো রকম আপোষ করেননি, কোনো দুর্নীতির সুবিধা না পেয়ে কেবলমাত্র নিজের মেধার উৎকর্ষতার ভিত্তিতে ওই চাকরিটা সেদিন পেয়েছিলেন গ্রাম বাংলার ছেলেরা। সেই চাকরি আপনারা ফিরে পাবেন। আর নেতাদের মুখের দিকে তাকিয়ে থেকে নয় যে এটা করো সেটা করো, ভালো ভালো মানুষকে আপনারা রাজনীতিতে যোগদান করুন। সমাজ পরিবর্তনের লড়াইয়ে আপনারা যে যেখানে পারেন ভালো ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে জয়েন করুন। হ্যাঁ, যাই হোক, আমি সবাইকে শুভেচ্ছা জানাবো। জাস্ট 2-1টি কমেন্টের উত্তর দেব। হ্যাঁ, যাই হোক, না পিটিয়ে লাভ নেই, কাউকে পিটিয়ে কী হবে। হ্যাঁ, আমার মনে হয় দেখুন, বিচারপতিদের প্রতি আমাদের খুব আশা অনেক হয়েছে। সুবল সোরেনরা চলে গেছে, আমরাও লাইনে আছি।
বাবা সাহেবের যে আইন মানুষের জন্য রচিত হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কোর্টের রায়কে তো ভায়োলেশন করেছে। আচ্ছা, আমি জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে দেখছি। হ্যাঁ, সিএম হওয়া উচিত। হ্যাঁ, কি যে বলেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছি অখ্যাত মানুষ। হ্যাঁ, চাকরি চলে গেছে বলে শুধু মাত্র বাবা মার মুখে খেতে দেব কি, সেই জন্য ভাতের লড়াই, ভাত খাওয়ার লড়াই চলছে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। শাউলি দাস, অশোক বাবু, গৌতম গিরি, যারা যারা দীর্ঘক্ষণ আমার এই বক্তব্য শুনেছেন। আর অনেকেই অনেক কথা বলেন, অনেক সময় খারাপও লাগে, তবুও এগিয়ে যেতে হয়। শত ব্যথা বেদনাকে উপেক্ষা করে চোখের জল মুছে, এক হাতে চোখের জল মুছে অন্য হাতে শক্ত মুষ্টি বেঁধে লড়াইয়ের শপথ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে চোয়ালটা শক্ত করে ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর যে লড়াই, সেই জন্য কামিনী রায়ের একটি কবিতা ছোট্ট করে দুই একটি লাইন পাঠ করে শেষ করছি। পাছে লোকে কিছু বলে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদবুদ মতো ওঠে চিন্তা শুভ্র কত, মিলে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। যাই হোক, কামিনী রায় তার এই কবিতার মাধ্যমে আজকে আমার বক্তব্য শেষ করলাম। এসএসসি 2016 প্যানেলের চাকরিহারাদের জীবনে এমন একটি সুন্দর ভোর আসুক এবং আসবেই, এটা আমার বিশ্বাস। আপনারা একসাথে থাকুন, লড়াইয়ে থাকুন। বিচ্ছিন্নতার সুযোগ বারবার নিয়েছে ফ্রেশার্স ভাই ও বোনেরা, যারা SLST 2 2025 পরীক্ষায় কৃতকার্য হয়ে স্বপ্ন দেখছেন, প্রত্যেককে শুভেচ্ছা। কিন্তু OMR প্রকাশের জন্য আপনারা জোর দিন, নইলে এই সরকার যে চলছিল, যে সরকার, তাদের যে ফেলে যাওয়া যে ভুল, কমিশনের যে অপদার্থতা, তারা যে চাকরি দিতে চায় না, তার জন্য সুপ্রিম কোর্টের অর্ডারকে তারা যে ভুলভাবে প্রয়োগ করেছে, যার পরিণাম হতে পারে SLST 2 2025 বাতিল। বাতিল শুনলে কার না ব্যথা হয়? ব্যথা তো সেদিন আমাদেরও হয়েছিল, আমার মায়ের হয়েছিল, যেদিন ডুকরে ডুকরে কেঁদেছিলাম। ব্যথা তো ওদের হয়, শুক্লা বিশ্বাস দৃষ্টিহীন, 100% দৃষ্টিহীন রবীন্দ্রনাথ সাহা, 100% দৃষ্টিহীন ত্রিদীপ রায়। ওরা তো ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। যে কি অপরাধ ছিল, বাতিল। সেইভাবে SLST 2 2025 বাতিল হলে আপনাদেরও যন্ত্রণা বাড়বে,
সেটা যাতে না হয় ওএমআর প্রকাশে জোর দিন। এটুকুই আমার আপনাদের কাছে বক্তব্য। সত্যব্রত জানারা, হরিপদ বল্লভ অধিকারীরা ওরা ভালো নেই। অমিত রঞ্জন ভূঁইয়ারা ওরা ভালো নেই। ওরা নট কল ফর ভেরিফিকেশন হয়েছেন। ওরা ভালো নেই ৩৩৯৪ জন শিক্ষাকর্মী। দেয়ার ইজ নো অ্যালিগেশন। সিবিআই, এসএসসি, বাক কমিটি, বোর্ড, রাজ্য সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেয়ার ইজ নো অ্যালিগেশন। ওদের 1 বছর ধরে বেতন বন্ধ। ওরা ভালো নেই। বাতিল 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 শুনলেই কান্না পায়, কষ্ট হয়, ঘরের লাইটটা নিভে যায়, অন্ধকার নেমে আসে জীবনে। তাই এসএলএসটি 2025 যাতে বাতিল না হয় তার জন্য এগিয়ে আসুন, এগিয়ে আসুন। ওএমআর প্রকাশের জন্য লড়াইয়ে নামুন। এসএসসি 2016 প্যানেল আলাদা, 2025 আলাদা। এই পরীক্ষার মাধ্যমেও সম্ভব। ভ্যাকান্সি বাড়ানো সম্ভব। নবম দশমে লক্ষাধিক শূন্যপদ, 11-12-এ 23,000, আপার প্রাইমারিতে 50,000। কে বলেছিল? রাজ্যের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী। সুতরাং এই পরীক্ষার মাধ্যমেও সেটা সম্ভব। মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী গতকাল একটি ইউটিউব পোর্টালে বলেছেন যে বেশিরভাগ অংশের চাকরি হয়ে যাচ্ছে। সর্বৈব মিথ্যে। এবং এই কলঙ্কের বোঝা সুবল সোরেনদের আত্মা, ওর স্ত্রীর বুক ভাঙা কান্না, ওর সন্তানের হাহাকার আর্তনাদ, ওর মায়ের চোখের জলে। এই চোরেরা বিদায়নিক। সত্যব্রত জানার বৃদ্ধ মায়ের চোখের জলে পিচ্ছিল হয়ে বিদায়নিক। 3 বারের সততার মূর্ত প্রতীক রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালের অবসান হোক। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেককে আমার সংগ্রামী অভিনন্দন। আবারও একদিন সূর্য উঠবে, ভিডিওটা রেখে দেবেন। সূর্য উঠবে, যারা কোনো রকম অ্যালিগেশন করেনি সেই চাকরি টুডে অর টুমোরো, কালের নিয়মে নতুন সূর্যোদয়ের মতো আবারও ফিরে আসবে। নমস্কার।